আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো। আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এসএসসি সাধারণ গণিত দশম অধ্যায়। এই অধ্যায়টির নাম হচ্ছে দূরত্ব এবং উচ্চতা। এই অধ্যায়টি তোমাদের ত্রিকোণমিতি এবং যে পরিমিতি অংশটি আছে এই পার্টের একটা অধ্যায়। এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ ত্রিকোণমিতি এবং যে পরিমিতি ত্রিকোণমিতি এবং পরিমিতি এই পার্ট দুটা থেকে তিনটা প্রশ্ন থাকে। আমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে এখানে তিনটা প্রশ্ন থাকে, তোমাকে দুইটা প্রশ্ন আনসার করার জন্য বলা হবে। তো এক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে নবম অধ্যায় থেকে এখানে দুইটা প্রশ্ন, নবম অধ্যায় থেকে ত্রিকোণমিতির অংশ থেকে একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন আসে এই দশম অধ্যায় থেকে, আর পরিমিতির অংশ থেকে একটা প্রশ্ন। তো দশম অধ্যায় থেকে অনেক সময় সম্পূর্ণ প্রশ্ন সৃজনশীল না থাকলেও ত্রিকোণমিতির যে অংশটা রয়েছে মানে নবম অধ্যায়, ওই অধ্যায়টির সাথে একটা কম্বিনেশন করে একটা প্রশ্ন দিতে পারে। মানে দশম অধ্যায় তোমাদের মাস্ট বি থাকবে, এটা বলাই যাচ্ছে নিশ্চিত। প্রায় বোর্ডগুলোতেই এই অধ্যায় থেকে প্রশ্ন আসে। আর পরিমিতি এই অংশ থেকে আরেকটা প্রশ্ন আসে, তার মানে টোটাল তিনটা অধ্যায় থেকে তিনটা প্রশ্ন, যেমন নবম অধ্যায়, দশম অধ্যায় আর হচ্ছে এই যে 16 অধ্যায়, এই তিনটা অধ্যায় থেকে তিনটা প্রশ্ন। এখান থেকে তোমাকে দুইটা প্রশ্ন আনসার করতে হবে। তার মানে নবম অধ্যায় থেকে যদি আমরা ধরি একটা প্রশ্ন, দশম অধ্যায় থেকে একটা প্রশ্ন, আর 13 অধ্যায় থেকে একটা প্রশ্ন, আমাদের মিল হলো এই তিনটা প্রশ্ন। তো দশম অধ্যায়টাকে ভালো করে করলে পরিমিতির উপর কিছুটা হলো চাপ কমে। তো ভালোভাবে তোমরা এই দশম অধ্যায়টাকে আয়ত্ত করবে। দেখো আমরা অধ্যায়টা শুরু করি। অধ্যায়ের শুরুতে আমাদের কিছু সহায়িকা, যেগুলো আমাদের অবশ্যই জানতে হবে অধ্যায়টা করতে। যেমন এখানের মধ্যে রয়েছে কি রয়েছে দেখো, পিথাগোরাসের যে উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটা আমরা কি সম্পর্কে জানি, যে একটা সমকোণী ত্রিভুজ হতে হবে। দেখো আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি, এই যে একটা সমকোণী ত্রিভুজ, যে এই কোণের এখানে একটা কোণের মান 90 ডিগ্রি আছে, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এখানে সমকোণী ত্রিভুজটা হচ্ছে এই যে কোণটা রয়েছে এখানে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আর বাকি যে দুইটা কোণ রয়েছে, যে এখানে একটা কোণ আর একটা কোণ হচ্ছে এখানে, এই দুইটা কোণ হচ্ছে 90 ডিগ্রির চেয়ে কম। তবে মনে রাখবে এই কোণ এবং এখানের যে কোণ, এই দুইটা কোণের যোগফল হবে 90 ডিগ্রি, কারণ আমরা অলরেডি জানি বিষয়টা যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে কি 180 ডিগ্রি। তাহলে এই অংশটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, বাকি দুইটা অংশের যোগফল 90 ডিগ্রি, এই অংশ এবং এই অংশের যোগফল 90 ডিগ্রি। তন্মধ্যে যদি ধরো যে তোমার এই অংশের মান আসলো 30 ডিগ্রি, তাহলে তুমি বুঝে নেবে যে এখানের এই যে অংশটা, এই অংশের মান কত, 60 ডিগ্রি, কারণ দুইটা অংশের যোগফল কত হবে, 90 ডিগ্রি। অথবা তুমি ধরো যে এই অংশের মান আসলো তোমার 60 ডিগ্রি, তাহলে তুমি বুঝে নেবে যে এই অংশের মান 30 ডিগ্রি। তোমাকে এমসিকিউতে এই ধরনের দরকার পড়তেই পারে, তো এই বিষয়টা তোমরা অবশ্যই জানা রাখবে। যে তাছাড়া এই অংশটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই অংশটাও 45 ডিগ্রি হবে, মানে এই সূক্ষ্মকোণ দুইটার যোগফল হবে 90 ডিগ্রি, কারণ এই অংশটা 90 ডিগ্রি দখল করেছে। আর আমরা স্বাভাবিকভাবে ত্রিভুজের এই যে উপপাদ্যটা জানি, যে ত্রিভুজের সমকোণী ত্রিভুজের বা যে কোনো ত্রিভুজের এই তিন গুণের সমষ্টি কত, 180 ডিগ্রি। আশা করি তোমরা বুঝেছ। এখন আমরা একটু বাহু নিয়ে কথা বলি। ধরো সূক্ষ্মকোণের অবস্থানটা আমরা এইখান থেকে নিলাম, বা এটাকে আমরা একটা সাপেক্ষ হিসেবে বিবেচনা করলাম, এই থিটা ধরে নিলাম, সাপেক্ষটারে আমরা এখানের মধ্যে থিটা ধরে নিলাম। সাপেক্ষ করে আমরা থিটা বা অন্য কোনো যে গ্রিক অক্ষর রয়েছে ওইগুলো ধরতে পারি, যেমন থিটা, তারপরে আছে গিয়ে ফাই, সাই, হ্যাঁ এইগুলো অনেক কিছুই আছে, তোমরা ধরতে পারো। বা আমরা ত্রিকোণমিতির অধ্যায়টা যারা তোমরা পারো, বেসিক থেকে যারা ত্রিকোণমিতিকের অধ্যায়টা পড়েছ, তারা হয়তো এই বিষয়টা আরও একটু অ্যাডভান্স জানো। তো আমরা এখানে থিটা ধরে নিলাম। তো থিটা এর বিপরীতে যে কোণটা থাকবে, ধরো এই কোণটা, বিপরীতে যে বাহুটা থাকবে, এই বাহুটা, এই বাহুটার নাম হচ্ছে বিপরীত বাহু, বা আমরা এটাকে বলি হচ্ছে লম্ব। বিপরীত বাহু কিংবা কি বলি, লম্ব। আর থিটা এর এই যে সন্নিহিতে যে বাহুটা থাকে, মানে নিচের এই যে সন্নিহিত অংশের মধ্যে যে বাহুটা থাকে, আমরা এই বাহুটাকে সন্নিহিত বাহু বা কি বলি, ভূমি বলি। সন্নিহিত বাহু কিংবা এই অংশটাকে আমরা বলি হচ্ছে
ভূমি। হলো। আর অবশিষ্ট এই যে সবচেয়ে বড় যে বাহুটা এখান থেকে এখান পর্যন্ত দেখো, বাকি দুইটা বাহুর চেয়ে কিন্তু এই বাহুটা বড়। এই বাহুটাকে আমরা বলি হচ্ছে গিয়ে অতিভুজ। অতি শব্দটির অর্থ হচ্ছে বড়, মানে বেশি। অতিরিক্ত, অতিরিক্ত থেকে এখানে অতি, অতি কথাটা এসেছে এখানে অতি। আর হচ্ছে গিয়ে ভুজ, ভুজ অর্থ হচ্ছে বাহু। অতিভুজ মানে এটা হচ্ছে গিয়ে সবচাইতে বড় বাহু থিটা কোণের অবস্থা অনুযায়ী। এখন যদি আমরা থিটা কোণটাকে এই পাশে সাপেক্ষ বিবেচনা করি, মানে এটা এই সূক্ষ্মকোণটাকে আমরা থিটা সাপেক্ষ ধরে নিই, তাহলে এই অংশটা হচ্ছে আমাদের লম্ব আর এই অংশটা হবে ভূমি, আর সবচেয়ে বড় যে বাহুটা এটাকে আমরা ধরলাম অতিভুজ। এখন যদি আমরা এই পজিশন থেকে আমাদের থিটার মানটাকে এই পজিশনে বিবেচনা করি, বা এখানে তো আরেকটা সূক্ষ্মকোণ আছে, এটাকে আমরা ধরো যে আলফাই ধরে নিলাম, কোনো একটা মান আলফা ধরে নিলাম। তো আলফা ধরে নিলে দেখো এইটার বিপরীতে যে বাহুটা আছে এটাকে আমরা বলবো বিপরীত বাহু, তখন লম্ব হয়ে যাবে এই অংশটা, তখন আমরা লম্ব বলবো এই অংশটাকে। তখন আমরা লম্ব বলবো হচ্ছে এই যে নিচের অংশটা। কই, এই যে এখান থেকে যদি আমরা থিটা ধরি, এই অংশটাকে আমরা থিটা ধরলে, দুঃখিত একটু তোমরা দেখো, এটাকে যদি আমরা কোণ ধরে নিই তাহলে দেখো এই অংশটা হচ্ছে তখন লম্ব, আমরা এই অংশটাকে তখন কি বলবো, লম্ব বলবো। আর এই যে এই অংশটা রয়েছে সন্নিহিতে, তখন সন্নিহিতে এই অংশটাকে আমরা ধরবো হচ্ছে গিয়ে কি, ভূমি। তোমরা এই বিষয়গুলো যারা ত্রিকোণমিতি ভালো করে পড়েছো তারা হয়তো আরও একটু অ্যাডভান্স জানো, ত্রিকোণমিতিটা অবশ্যই তোমাদের লাগবে এই দশম অধ্যায়টা করতে। আর এই বাহুটা আগের মতোই বরাবর আমরা অতিভুজ ধরব। তাহলে আমরা বুঝলাম যদি থিটা কোণের পজিশন এখানে হয় তাহলে এই বাহু হবে লম্ব আর এই বাহু হবে ভূমি, কিন্তু থিটার পজিশন যদি এখানে হয় বা সাপেক্ষের পজিশন যদি এখানে হয় তাহলে আমরা এটাকে ধরবো লম্ব আর এটাকে ধরবো হচ্ছে গিয়ে ভূমি। আর অতিভুজ কিন্তু ঠিক থাকবে, তুমি সূক্ষ্মকোণ যেটাকে বিবেচনা করো না কেন অতিভুজ কিন্তু ঠিক থাকবে। তো পিথাগোরাসের উপপাদ্যটি হচ্ছে যে অতিভুজ এর উপর স্কোয়ার, মানে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ। বর্গ বলতে আমরা কি বুঝি এখানে, স্কোয়ার। অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, অঙ্কিত বর্গের সমষ্টির যোগফল। তার মানে অপর দুই বাহু বলতে এখানে একটা হচ্ছে গেল লম্ব আর একটা হচ্ছে ভূমি। তাহলে আমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আমি পুরা কথাগুলো লিখছি না, ল এবং ভ লিখলাম। তো এখানে তোমরা বুঝো যে পিথাগোরাস বলেছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ, মানে বর্গ বলতে আমরা বুঝি ওই যে উপরে পাওয়ার 2, তাহলে এটা হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যোগফলের সমান। মানে আমরা এখানে কি করেছি, এটাকে যোগ করে দিলাম, লম্বকে বর্গ করলাম এবং ভূমিকে বর্গ করলাম, তারপরে আমরা যোগ করে দিলাম। এখন যদি আমরা উভয় পাশে রুট ওভার নিই, এখানে রুট ওভার নিলাম ধরো, আবার এখানেও একটা রুট ওভার নিলাম, তাহলে আমাদের কি দাঁড়ালো, এখানে রুটে এবং স্কোয়ারে আমরা স্বাভাবিক নিয়ম জানি যে রুট এবং স্কোয়ারকে আমরা বাদ করতে পারি, বাদ দিই। তো রুট এবং স্কোয়ার বাদ দিলে শুধু অতিভুজ থাকলো, তাহলে কি দাঁড়ালো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে আমরা অতিভুজের সূত্র পেলাম পিথাগোরাসের উপপাদ্য থেকে, অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। তারপর আমরা এখান থেকে আরও সমাধান করতে পারি। ধরো আমরা এখান থেকে আরও কি সমাধান করব, এখান থেকে আমরা ওই যে রুট ওভারগুলো বাদ দিলাম, কোথায়, এখান থেকে আমরা রুট ওভারগুলোকে বাদ দিলাম। এই ধরো আমরা এই রুট ওভারটাকে বাদ দিলাম আর এই রুট ওভারটাকে বাদ দিলাম। তো আমরা যদি এখান থেকে শুধু কিসের মানটা বের করি, শুধু আমরা যদি লম্বের মানটা বের করতে চাই, তাহলে লম্বের মানটা বের করতে চাইলে কিন্তু তোমার এখানে কি দাঁড়ালো দেখো, যদি আমরা এখান থেকে লম্বের মানটা বের করতে চাই তাহলে লম্ব স্কোয়ার সমান অতিভুজ থেকে ভূমি বিয়োগ হয়ে যাবে, ভূমির এখানে কিন্তু ছিল প্লাস, তো তুমি যদি এটাকে এই পাশে নিয়ে আনো তাহলে কিন্তু হয়ে যাবে মাইনাস। তার মানে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, আর লম্বের স্কোয়ারটাকে বাদ দিতে গেলে উপর আমরা রুট ওভার করলাম, তাহলে লম্বের সূত্র আসলো এটা, যে লম্ব সমান কি আসলো, লম্বের সূত্র রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। সেমভাবে আমরা কাজ করে ভূমির মানটাকে বের করতে পারি, যে অতিভুজ স্কোয়ার মাইনাস
লম্ব স্কোয়ার। যদি লম্ব বের করতে বলে তাহলে তুমি অতিভুজ থেকে ভূমি বিয়োগ করবে, আর যদি ভূমি বের করতে বলে তাহলে তুমি অতিভুজ থেকে লম্ব বিয়োগ করবে। আশা করি পিথাগোরাসের উপপাদ্যের এই অংশটা তোমরা ভালো করে বুঝেছ। তাছাড়া যারা ত্রিকোণমিতির পাঠটাকে খুব ভালোভাবে আয়ত্ত করেছ, তোমরা এই বিষয়টাকে আরও একটু ভালো জানবে, ডিটেলসে জানবে। যারা ত্রিকোণমিতি একটু বেসিক থেকে পড়েছ তারা এই পিথাগোরাসের উপপাদ্য বা যে সহায়িকাগুলো রয়েছে এই সহায়িকাগুলো জানবে। তবে আমরা আমাদের অধ্যায়টা করার জন্য সুবিধার্থে আমাদের যা যা দরকার ত্রিকোণমিতির অংশের এই বিষয়গুলো আমরা এই দশম অধ্যায়ের জন্য যা যা করা দরকার আমরা একটু ডিটেলসে জানব। তাহলে এবার আমরা যাই পরবর্তী অংশে। পরবর্তী অংশটাতে দেখো আমি কিছু সূত্র লিখলাম, যে ত্রিকোণমিতিক অনুপাত। তো ত্রিকোণমিতির অধ্যায় বলো আর দশম অধ্যায় বলো, যে অধ্যায় বলো না কেন তোমাদের অবশ্যই কিন্তু এই সূত্রগুলো জানতে হবে। তো ত্রিকোণমিতির অনুপাত হচ্ছে 6টা। একটা হচ্ছে সাইন, একটা কস, একটা টেন, একটা কট, একটা সেক, আর একটা হচ্ছে কুসেক। তুমি একটু সিরিয়াল মেনটেনভাবে মনে রাখবে। আমি যে প্রসেস দেখাবো এই প্রসেস পারতে তোমাকে অবশ্যই সিরিয়াল মনে রাখতে হবে। যেমন সাইন, তারপরে হবে কস, তারপরে 3 নম্বর দিবে টেন, 4 নম্বরে কট, 5 নম্বরে সেক এবং 6 নম্বরে তুমি কুসেক দিবে। এখন তুমি একটা জিনিস লক্ষ্য রাখবে, এই যে সাইন রয়েছে সাইনের সাথে তুমি কম্পেয়ার করবে হচ্ছে কুসেককে। সাইন এবং কুসেক পরস্পর বিপরীত। তো যখন তুমি সাইন প্রত্যেকটার উপরে কিন্তু 1, ধরো এটার উপরে 1 ছিল, এটার উপরে 1 ছিল, একটার উপরে ছিল 1, এটার উপরে ছিল 1, এখানে প্রত্যেকটা আমরা লব 1 লিখব। এখন কোনটা কার সাথে বিপরীত? সাইন হচ্ছে কুসেকের বিপরীত। তো সাইনের ক্ষেত্রে তুমি 1 এর নিচে হর হিসেবে কুসেক ব্যবহার করবে। আবার কুসেকের ক্ষেত্রে তুমি 1 এর নিচে হর হিসেবে সাইন ব্যবহার করবে। ঠিক আছে? এবার তুমি লক্ষ্য করো যে এই কজের বিপরীত কি, দেখো কজের বিপরীত হচ্ছে এখানে সেক। তো কজের ক্ষেত্রে তুমি এই 1 এর নিচে হর হিসেবে তুমি সেক ব্যবহার করবে, আর সেকের ক্ষেত্রে তুমি 1 এর নিচে হর হিসেবে কজ ব্যবহার করবে। আর টেন এবং কট একটা আরেকটার বিপরীত। তো টেনের ক্ষেত্রে তুমি 1 এর নিচে লব হিসেবে হর হিসেবে এখানে তুমি কি কট ব্যবহার করবে, আবার কটের ক্ষেত্রে তুমি হর হিসেবে টেন ব্যবহার করবে। আশা করি এই বিষয়টা তোমরা বুঝেছ। যদি তোমরা সিরিয়ালটা ভালো করে মনে রাখতে পারো তাহলে এইগুলো কোনো ব্যাপার না, যে সাইন কস টেন কট সেক কুসেক এই সিরিয়ালটা একটু ভালোভাবে মনে রাখবে। তারপরে দেখো আমরা আরও কিছু সূত্র লিখেছি। লম্ব, দেখো এখানের মধ্যে লক্ষ্য রাখবে যে সাইনের ক্ষেত্রে তুমি কিভাবে কোন টেকনিকে মানগুলোকে একটু মনে রাখার চেষ্টা করবে। যে লম্ব সাইনের ক্ষেত্রে দেখো প্রথম দুইটাতে তুমি অতিভুজের মান নিচে লিখবে। সাইনের ক্ষেত্রে অতিভুজ তুমি হরে লাগবে এবং কজের ক্ষেত্রে তুমি অতিভুজ হরের মধ্যে রাখবে। এবার সাইনের ক্ষেত্রে তুমি উপরে লম্ব দিবে, কজের ক্ষেত্রে তুমি উপরে ভূমি দিবে। এতটুকুই আমাদের কাজ গেল। এবার তুমি এই যে সাইনের ক্ষেত্রে লম্বটা তুমি উপরে লিখেছিলে, টেনের ক্ষেত্রে তুমি লম্বটাকে উপরে রাখো। আর কজের ক্ষেত্রে তুমি দেখো এখানে কজের ক্ষেত্রে কি করেছো, যে ভূমিটাকে উপরে রেখেছো, মানে 2 নম্বরের যে মানটা রয়েছে কজের ক্ষেত্রে তুমি ভূমিটা রেখেছো উপরে রেখেছিলে, এখানে এসে তুমি ভূমিটাকে নিচে দিয়ে দাও। মানে এই তিনটাকে তুমি একটু টেকনিকভাবে যদি শিখতে পারো বাকিগুলো তুমি পারবে। কিভাবে বাকিগুলো পারবে? যেমন আমি আগে বলেছি সাইনের বিপরীত কি হচ্ছে কুসেক। তো সাইনের ক্ষেত্রে ছিল লম্ব লব, এখানে হয়েছে লম্ব হর। আবার অতিভুজ ছিল হর, কুসেকের ক্ষেত্রে অতিভুজ লব। একবারে সিম্পল। তুমি এখানে ভূমিটাকে রেখেছিলে কি লব, এটা হয়ে যাবে এখানে হর। আবার এখানে তুমি অতিভুজটাকে লিখেছিলে কি লব হর, এখানে হয়ে যাবে এটা লব। আশা করি বুঝেছো। আর এটার বিপরীত তুমি লম্বটাকে লিখবে নিচে আর ভূমিটাকে দিয়ে দিলে উপরে। আশা করি বুঝেছো। তোমরা মনে রাখার জন্য এই টেকনিকটা অবলম্বন করবে। সাইন এবং কস প্রথম দুইটাতে তুমি অতিভুজটাকে লিখবে নিচে, তারপর লম্ব ভূমি দিয়ে শুরু করো, লম্বভূমি। এবার এই লম্বভূমি বসাও এই 3 নম্বরে লম্বভূমি। ঠিক আছে? এবার তুমি বিপরীত মানগুলো বসাও। সাইনের বিপরীত কোসেক, সেকের বিপরীত আর কজের বিপরীত সেক, টেনের বিপরীত কট, একটা আরেকটার বিপরীত। আশা করি এই বিষয়টাও বুঝেছো। যারা ত্রিকোণমিতিতে এই সিম্পল বিষয়গুলোকে মিস করেছো, তোমরা হয়তো ত্রিকোণমিতির অঙ্কগুলোকে ভালো করে আয়ত্ত করতে পারোনি, তোমরা এই বিষয়টাকে একটু ভালো করে আয়ত্ত করে নাও। এখন দেখো আমি আরও কিছু অভেদ সূত্র বলে রেখেছি, এইগুলো ত্রিকোণমিতিতে আমরা ব্যবহার করি। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান হচ্ছে 1। তাহলে আমরা সাইন স্কোয়ার থিটার মানটা বের করতে পারি 1। এই যে প্লাস কজ স্কোয়ার থিটা এটা হয়ে যাবে মাইনাসের কজ স্কোয়ার থিটা।
আবার ধরো তোমার এখানে কজ স্কোয়ার থিটা ছিল, তো তুমি কজ স্কোয়ার থিটাটাকে রাখলে, এই 1 এই সাইন স্কোয়ার থিটা এই পাশে মাইনাস হয়ে মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। আবার এখানের ক্ষেত্রে দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটার মান কিন্তু 1। তো তুমি সেক স্কোয়ার থিটার মানটা যদি তুমি বের করতে চাও তাহলে 1, এই যে টেন স্কোয়ার থিটার আগে কিন্তু মাইনাস ছিল, এই পাশে আসলে এটা প্লাস হয়ে যাবে, মানে ইকুয়ালের বাম পাশে ছিল যেটা মাইনাস, ইকুয়ালের ডান পাশে সেটা হয়ে গেল কি প্লাস। আবার তুমি টেন স্কোয়ার থিটাটাকে রাখো এই পাশে, ধরো রাখলা, তো এই মাইনাস ওয়ানটাকে শুধু এ পাশে ট্রান্সফার করে দাও, তাহলে সেক স্কোয়ার মাইনাসের ওয়ানের মান কিন্তু টেন স্কোয়ার থিটা। তো আমরা এই লাইনটাকে এখানে লিখলাম টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাসের 1। আবার এখানের মধ্যে কুসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, তাহলে কুসেক স্কোয়ার থিটাটাকে আমরা রাখলাম, এখানে 1টাকে রাখলাম, এই যে এটা মাইনাস ছিল আমরা এটাকে পাশে প্লাস করে নিয়ে আসলাম। তো ধরো আমরা এখানে কট স্কোয়ার থিটাটাকে রাখলাম, তাহলে এই 1 কিন্তু এই পাশে মাইনাস হয়ে যাবে, তার মানে কুসেক স্কোয়ার থিটা মাইনাসের 1 কট স্কোয়ার মান সমান কুসেক স্কোয়ার থিটা মাইনাসের 1। আশা করি অভেদের বিষয়টাও ক্লিয়ার হয়েছে। এবার আমাকে অবশ্যই যে বিষয়টা মনে রাখতে হবে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর যে মান আছে, তো আমরা এখানের মধ্যে 5টা স্ট্যান্ডার্ড মান বাছাই করেছি, বা আমাদের অধ্যায়গুলোতে এই অধ্যায়গুলো করার জন্য 5টা স্ট্যান্ডার্ড মান নিয়ে আমরা কাজগুলো করব। প্রথমে হচ্ছে 0 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, তারপর 45, তারপর 60, তারপর 90। এগুলোকে মনে রাখবে যে 30, 0, 30, 45, 60, 90। এরপরে তুমি সিরিয়াল মেনটেনভাবে সাইন, কস, টেন, কট, সেক, কুসেক এভাবে লিখে নিবে খাতার মধ্যে। যারা পরীক্ষার মধ্যে কিভাবে লিখবে তোমাদেরকে আমি যে উপদেশটা দেবো, যে পরীক্ষার খাতার মধ্যে যে পিছনের পৃষ্ঠা আছে ওই পৃষ্ঠার মধ্যে তোমরা শেষে এই রাফটাকে একটু করে নিবে, যেমন 0, 30, 45, 60, 90। হঠাৎ করে অঙ্ক করতে গিয়ে নাও মনে থাকতে পারে, ভুলও হতে পারে। এই বিষয়টা রিস্কমুক্ত থাকার জন্য পিছনে খাতা পাওয়ার পর প্রশ্ন পাওয়ার সাথে সাথে তোমরা পিছনের পৃষ্ঠার মধ্যে এই রাফটাকে একটু করে নিবে। তো 0, 30, 45, 60, 90 আর এরকমভাবে আমি যে সিরিয়ালটাকে শিখালাম সাইন, কস, ট্যান, কট, সেক, কুসেক এইভাবে সাজাবে। এখন তুমি কিভাবে সাইনের মানটাকে মনে রাখার চেষ্টা করবে, এভাবে হয়তো তোমরা একটা এফেক্টিভ প্রক্রিয়া পাও। আমি আমার মতো করে বলছি, অনেকগুলো নিয়মই আছে বইয়ের মধ্যে আছে, বা বিভিন্ন স্যারের বিভিন্ন টেকনিক আছে, অনেক কিছুই আছে। আমি আমার মতন করে কিছু বলি যে শুনো, এরকমভাবে দেখো তোমাদের মনে থাকে কি না, যে এই অংশটাকে তুমি 0 ডিগ্রি আর লাস্ট মানটা হচ্ছে 1, যেহেতু আমরা এইগুলোকে বাছাই করে নিয়েছি, লিখে নিয়েছি আগে, তো শুরুটাকে 0 দাও আর লাস্টটাকে 1 দাও, এই দুইটা গেল আমাদের। তো মধ্যের যে তিনটা আছে তিনটাই আমাদের ভগ্নাংশ, দেখো এটাও ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ। তো আমরা ভগ্নাংশের আকারটাকে ক্রিয়েট করব। এবার প্রত্যেকটা ভগ্নাংশের নিচে কিন্তু 2, এখানে 2, এখানেও 2, এখানেও 2 গেল। এবার এই তিনটা ভগ্নাংশের মধ্যে মিডল যে ভগ্নাংশটা আছে এটার হচ্ছে √2, শুধু 2 না, √2। আমরা একটা √, ইউজ করলাম, গেল আমাদের ভগ্নাংশের যে হর আছে হরের কাজ। এবার আমরা লবের দিকে তাকাই। লবের ক্ষেত্রে প্রথম দুইটা ভগ্নাংশের উপরে 1 লিখবে, এখানে 1, এখানে 1, আর তৃতীয় নম্বরটাতে তুমি √3 দিবে। গেল আমাদের সাইনের হিসাবটা। তোমরা আমার ভিডিওটাকে, এই যে ভিডিওটা আছে এই ভিডিওটাকে তোমরা কি করবে, একটু পজ করে আবার চাইলে দেখতে পারো কিভাবে আমি বলেছি। তো আবার দেখো এখানের মধ্যে যে এই 1, এই যে আমরা কজের মানটা কিভাবে বের করব। কজের মানটা বের করার জন্য দেখো এখানে বিপরীতভাবে বসাই দিবা, যে সাইনের ক্ষেত্রে যেটা 90 ডিগ্রি ছিল কজের ক্ষেত্রে সেটা 0 ডিগ্রিতে বসাবা। সাইনের ক্ষেত্রে যেটা 60 ডিগ্রিতে ছিল এটা তুমি কজের ক্ষেত্রে 30 ডিগ্রিতে বসাই দাও। আর 45 ডিগ্রির মানের কোনো পরিবর্তন নাই, মনে রাখবে 45 ডিগ্রি যা ছিল তাই রেখে দেবে। আর 30 ডিগ্রিতে যেটা আমরা সাইনে পেয়েছি এটা কোসাইনে এসে বা কজে এসে 60 ডিগ্রি হয়ে যাবে। আবার সাইনের ক্ষেত্রে আমরা 0 ডিগ্রিতে যেটা পেয়েছি এটা তোমার 90 ডিগ্রিতে এসে চলে আসবে কজে। গেল আমাদের এই হিসাবটা। আমি অ্যাপ্রোপ্রিয়েট কোনো নিয়ম টিয়ম বলতেছি না, আমি তোমাদের মনে রাখার জন্য শর্টকাটভাবে কিছু বলতেছি আর কি। তারপর দেখো এখানের মধ্যে টেনেরটা কীভাবে একটু মনে রাখার চেষ্টা করবে। প্রথমটা গেল 0, দ্বিতীয়টা লিখবে 1/√3, তার মানে এই দুইটা মনে রাখবে 0, 1/√3। তারপর মনে রাখো যে এই 1 এখানে আর এই √3 লেখো এখানে, পরেরটা দেও অসংজ্ঞায়িত। মনে রাখো এগুলো কিন্তু কোনো নিয়ম না, আমি আমার নিজের মতন করে তোমাদেরকে বলার চেষ্টা করছি যে এইভাবে হয়তো মনে থাকতে পারে, বা আমি এইভাবে মনে রাখার চেষ্টা করতাম অনেক সময়। তো এই জন্য আমি অ্যাপ্লাইগুলো বলতেছি যে 0, 1/√3। আমি ভাবতাম যে এই 1 এখানে আর এই √3 এখানে, এগুলোকে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করতাম, বিদায় তোমাদেরকে বলছি। তোমরাও একটু ট্রাই করে দেখো, এটা শর্টকাটে মনে রাখতে পারো। তো কোয়ার্টেরটা স্বাভাবিক কথা, যেটা ছিল তোমাদের টেনে অসংজ্ঞায়িত মানে 90 ডিগ্রিতে, এটা তুমি কটে নিয়ে আসো 0 ডিগ্রিতে।
আবার যেটা তোমার কট টেনে ছিল 60 ডিগ্রিতে, এটা কটে হয়ে যাবে তোমার 30 ডিগ্রি। যেটা ছিল তোমার 45 ডিগ্রিতে টেনে, এটা কটেও 45 মানের কোনো পরিবর্তন হবে না। আর দেখো এখানের মধ্যে টেনের মধ্যে যেটা 30 ডিগ্রি ছিল, এটা কটের মধ্যে 60 ডিগ্রি, আবার যেটা 0 ডিগ্রিতে ছিল এটা হয়ে যাবে কটের মধ্যে 90 ডিগ্রি। আশা করি বুঝেছ। এবার যেহেতু এতটুকু মনে রাখলে তোমরা বাকি অংশটা পারবে। দেখো কুসেক, এই দুইটা মান বের করার জন্য আরেকটু টেকনিক অবলম্বন করবে। যেমন কুসেকের মানটাকে আগে বের করে নেবে। কুসেকের মানটাকে বের করার জন্য তুমি এই যে সাইনের যেটা লব ছিল এটাকে হর করে দিবে, আর যেটা হর ছিল এটাকে লব করে দেবে। তো এটা তো 1 ছিল, 1-এর নিচে মনে করো যে 1 ছিল, তো তুমি এই যে হরটাকে উপরে লবটাকে নিচে নিয়ে আসো, তাইলে কিন্তু রেজাল্ট কোনো পরিবর্তন হবে না। 1 দ্বারা 1কে ভাগ করলে কিন্তু 1ই থাকে। তো এটা উপরে নিলে আর নিচে আনলেও কোনো পরিবর্তন হলো না, তার মানে এটা 1ই থাকলো। লবকে হর, হরকে লব বানালো, এটা 1 থাকলো, আমরা 1ই লিখলাম। আর এটার ক্ষেত্রে যেটা 60 ডিগ্রি, দেখো তুমি কি করবে, এই যে √3টা উপরে ছিল, এখানে √3টা তুমি নিচে লিখবে, আর 2টা ছিল নিচে, 2টাকে তুমি উপরে দিয়ে দাও। আবার এটার ক্ষেত্রে তুমি 2টাকে লেখো উপরে আর 1টাকে নিচে, √2টাকে উপরে আর 1টাকে নিচে লিখলে দেখো এখানের মধ্যে নিচে কিন্তু 1-এর কোনো মানের কোনো দাম নাই। নিচে বাগাকার 1 লিখলে যে কথা, না লিখলে একই কথা। তো আমরা এটা √2 জানবো। আবার এটার ক্ষেত্রে তুমি উপরে 2, নিচে 1 নিয়ে আসো। তো নিচে 1 থাকা যে কথা, না থাকা তো একই কথা। আমি বলতেছি তো তোমাদেরকে যে নিচে 1-এর ভাগাকারের কোনো ভ্যালু নাই। আর এটা নিচে মনে মনে ধরো 1 ছিল, তো 1টাকে যদি তুমি সামনে লিখবে, তো নিচে কোনো কিছুর নিচে যখন 1 থাকে বা কোনো কিছুকে যখন তোমার শূন্য দ্বারা ভাগ দেওয়ার প্রয়োজন হয়, তাহলে এটা অসংজ্ঞায়িত। এটাকে আমরা কোনোভাবেই সংজ্ঞায়িত করতে পারি না। মানে কোনো কিছুকে তুমি যখন শূন্য দ্বারা ভাগ করো, হ্যাঁ, ধরো সাপোজ তোমাকে আমি একটা উদাহরণ দিই। ধরো যে তোমাদের ক্লাসে কিছু সংখ্যক স্টুডেন্ট, তাদের মধ্যে আমি মনে করো যে কিছু কলম দিলাম বা কিছু একটা দিলাম আর কি। ধরনেও তোমাদের কোনো একটা টিচার, কোনো একজন টিচার এসে ক্লাসে কোনো কিছু দিল যে 0 জন ছাত্রছাত্রীর মধ্যে ভাগ করে দাও, এই ধরনের কোনো কিছু বলার কোনো মানে হয় না, বা অসংজ্ঞায়িত, এই ধরনের কথার কোনো ভ্যালু নাই, যেগুলোকে আমরা সংজ্ঞায়িত করতে পারি না। তো কোনো কিছুকে যখন তুমি 0 দ্বারা ভাগ করার চেষ্টা করবে বা 0 দ্বারা কোনো কিছু ভাগ করার প্রয়োজন হয়, তাহলে বুঝে নেবে এটার রেজাল্ট হচ্ছে অসংজ্ঞায়িত। তো আমরা এটাকে যেহেতু এখানের 1 ছিল উপরে, আমরা 1টাকে উপরে লিখলাম আর নিচে ভাগ আকারে 0 আসলো, সো অবভিয়াসলি এটা আমাদের হয়ে গেল অসংজ্ঞায়িত। আশা করি তোমরা বিষয়টা বুঝেছ। এখন এই যে কজের মধ্যে আমরা 0 ডিগ্রি পেয়েছিলাম, তো এখানের মধ্যে 0 ডিগ্রি পেয়েছিলাম অসংজ্ঞায়িত। এখন আমরা এই 0 ডিগ্রিতে যেটা কজে অসংজ্ঞায়িত, এটা হয়ে যাবে সেকের মধ্যে 90 ডিগ্রিতে, মানে সেক 90 ডিগ্রিটা হয়ে যাবে অসংজ্ঞায়িত। আবার কুসেকে যেটা আমরা 2 পেয়েছিলাম 30 ডিগ্রিতে, এটা 2 আমরা পাবো হচ্ছে সেকের ক্ষেত্রে 60 ডিগ্রিতে, আর 45 ডিগ্রির মানের কোনো পরিবর্তন হবে না। আবার এখানে আমরা এই যে অংশটা 2/√3 কুসেকের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম 60 ডিগ্রিতে, আর এটা সেকের ক্ষেত্রে হয়ে যাবে 30 ডিগ্রিতে। আর 1টাকে আমরা পেয়েছিলাম কুসেকের 90 ডিগ্রিতে, এটা সেকের ক্ষেত্রে হয়ে যাবে 0 ডিগ্রিতে। একবারে ইজি। তোমরা একটু বাসার মধ্যে 2-3 বার এটাকে লিখলে তোমাদের আয়ত্ত হয়ে যাবে। তোমরা একটু ট্রাই করবে বাসার মধ্যে, তাহলেই পারবে। এবার একটু বিষয় ধারণা ক্লিয়ার রাখা দরকার। আমরা এই অধ্যায়টা করতে গিয়ে অবনতি কোণ কিংবা উন্নতি কোণ, এই বিষয়টা আমাদের বারবার আসতে পারে। দেখো অবনতি কোণ কি আর উন্নতি কোণ কি। এখানের মধ্যে উন্নতি কোণ হচ্ছে অ্যাঙ্গেল অফ ইলিভেশন অ্যান্ড অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। তো চিত্রটি লক্ষ্য করো, এই চিত্রটাকে তোমরা একটু লক্ষ্য করো। চিত্রটাতে কি বলা হয়েছে যে ভূমির সমান্তরাল এবি একটি সরল রেখা। এই যে ভূমির সমান্তরাল মানে এক্স অক্ষে আমরা এবি একটা সরল রেখা নিলাম, আর এখানের মধ্যে এ ও বি পি কিউ, যে এ আছে, ও আছে, বি আছে, পি আছে, কিউ আছে, এই বিন্দুগুলো একটা সমতলের মধ্যে একই উল্লম্ব তলে বা একটা সমতলের মধ্যে এখানের মধ্যে অবস্থিত। তো এবি সরলরেখার উপরের পি বিন্দুটি এবি রেখার সাথে কোণ পিওবি উৎপন্ন করে। যে এই এবি রেখার উপরে যে রয়েছে বিন্দুটা পি, ওই উপরের বিন্দুটা এখানে একটা কোণ তৈরি করছে, কোণের নাম হচ্ছে পি ও বি। এই কোণটাকে আমরা বলবো হচ্ছে উন্নতি কোণ। মানে উপরের কোনো একটা বিন্দু যখন নিচের কোনো একটা বিন্দুর সাথে কোণ তৈরি করলো, তখন আমরা, বা কোনো একটা সরলরেখার সাথে কোণ তৈরি করলো, তখন আমরা এটাকে উন্নতি কোণ বলি। আবার অবনতি কোণ, দেখো তাহলে আমরা উন্নতি কোণের সংজ্ঞাটা কি পেলাম, যে ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলা হয়। এটা হচ্ছে উন্নতি কোণের সংজ্ঞা। আবার ধরো আগের পৃষ্ঠায় আমরা একটু ব্যাক করি, যে এখানে রয়েছে যে কি রয়েছে, বি ও কিউ, এটা হচ্ছে অবনতি কোণ, মানে নিচের দিকে একটা কোণ তৈরি করেছে। এই পড়াটা এখানে বলেছে যে কিউ বিন্দু ভূরেখার সাথে এবি রেখার নিচের দিকে অবস্থিত, কিউ বিন্দুটা নিচের দিকে, ও বিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর অবনতি কোণ হচ্ছে কিউ ও বি।
সুতরাং ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলা হয়। এই পৃষ্ঠাটা কিন্তু তোমাদের বই থেকে নেওয়া হয়েছে। দেখো এখানে একটা প্লেন, এটা কিন্তু নিচের এই প্লেনের কোনো একটা এই অক্ষ নিচের একটা বিন্দুর সাথে দেখো এখানে একটা কি কোণ তৈরি করেছে, এটাকে আমরা অবনতি কোণ বলবো। এটাকে আমরা কি কোণ বলবো? অবনতি কোণ। এবার আমরা পরের অংশে যাই। পরের অংশে আমাদেরকে কিছু আনুমানিক চিত্র অঙ্কন করতে হতে পারে। ধরো প্রশ্নের মধ্যে তোমাকে 30 ডিগ্রি দিল বা 60 ডিগ্রি দিল বা 45 ডিগ্রি দিল, এই ধরনের কোনো একটা মান তোমাদের প্রশ্নের মধ্যে থাকবে। তখন তোমরা বারবার কাটা কম্পাস নিয়ে মাপ যোগ করা এই ধরনের তোমাদের করাটা অনেকটা ঝামেলা হবে বা একটু কঠিন হয়ে যাবে। এই জন্য তোমরা আনুমানিকভাবে কিছু চিত্র অঙ্কন করে নেবে। যেমন ধরো যে আনুমানিক চিত্রটা করার ক্ষেত্রে তোমরা একটা কৌশল অবলম্বন করবে। কৌশলটা হচ্ছে যে এই যে রয়েছে প্রথম যে চিত্রটা আমরা অঙ্কন করলাম, এই যে চিত্রটা, এই চিত্রটাকে দেখো তো কি লম্ব ভূমি, যদি আমরা এটাকে এই অংশটাকে আমরা ধরি থিটা কোণ, যদি আমরা এই অংশটাকে থিটা কোণ ধরি বা সূক্ষ্মকোণটাকে ধরি, বিবেচনা করি সাপেক্ষ হিসেবে, তাহলে কিন্তু এটা হচ্ছে কি তোমার ভূমি, আর এই যে অংশটা রয়েছে এটা হয়ে যাবে কি লম্ব। তাহলে আমরা দেখলাম এই যে এটাকে আমরা 30 ডিগ্রি কোণ ধরলাম, তাহলে এটা 30 ডিগ্রি কোণ। তো যে কোণের ভূমি বড় হবে এবং লম্ব ছোট হবে এটা বুঝে নেবে তোমার 30 ডিগ্রি। বা প্রশ্নের মধ্যে যদি 30 ডিগ্রি উল্লেখ থাকে তাহলে তুমি ভূমিটাকে বড় লিখবে এবং লম্বটাকে ছোট লিখবে। আর যদি 45 ডিগ্রি বলে তাহলে কিন্তু লম্ব এবং ভূমি সমান। মনে রাখবে আমরা যখন মানগুলো শিখেছিলাম যে ত্রিকোণমিতিক অনুপাতের মান, 45 ডিগ্রিতে কিন্তু মানগুলো সমান সমান ছিল। সাইন এবং কস, টেন এবং কট, সেক এবং কুসেক এগুলো কিন্তু 45 ডিগ্রিতে সমান সমান ছিল। তো 45 ডিগ্রি হইলে বুঝে নেবে যে সমান ভূমি আর কি লম্ব সমান, মানে 45 ডিগ্রিটা পুরাটাই তোমার কি বিধান, সমতা বিধান মেনে চলছে বা সমান সমানের যে সাম্যতা এই বিষয়গুলো মেনে চলেছে। ভূমি সমান লম্ব। আর 60 ডিগ্রিতে দেখো, ধরো এটাকে আমরা 60 ডিগ্রি ধরলাম, এই যে এখানে কোনটা রয়েছে এটা 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি হলে কি ভূমির চেয়ে লম্ব বড়, দেখো লম্বটা বড় আর ভূমি কি হলো ছোট। যদি আমরা 60 ডিগ্রিটা এখানে ধরি তাহলে কিন্তু এটা লম্ব, তার মানে লম্ব বড় আর ভূমি ছোট। এগুলো হচ্ছে আমাদের আনুমানিক চিত্র অঙ্কন কৌশল। তো আমরা একটা অঙ্ক শুরু করি। দেখো প্রথম অঙ্কটি কি বলেছে, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে এমন একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব কত? এই প্রশ্নটা দেখবে তোমাদের মেইন বইয়ে 10 নম্বর। হ্যাঁ, তোমাদের মেইন বইয়ের মধ্যে এই অনুশীলনীতে এই অঙ্কটা আছে। তো আমরা কি বলেছে এখানে উন্নতি কোণ 30 ডিগ্রি, তো আমরা 30 ডিগ্রি চিত্র অঙ্কন করব। এইমাত্র আমরা কৌশলটা শিখলাম যে ভূমি হবে বড়, লম্ব হবে ছোট 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে। তো আমরা লম্ব হচ্ছে ছোট বড় আর ভূমি, আর লম্ব হচ্ছে ছোট, ভূমি বড়, 30 ডিগ্রি চিত্র অঙ্কন করলাম। এখন আমরা এই কথাগুলোকে একটু সাজিয়ে লিখবো। এখানের মধ্যে কি বলেছে, মিনারের পাদদেশ। শুনে একটা কথা তোমরা একটু মনে রাখবে যে প্রশ্নের মধ্যে তোমাকে মিনার বলুক বা গাছ বলুক বা খুঁটি বলুক, যা কিছুই তোমাকে বলা হোক না কেন, তুমি এর উচ্চতাটাকে আগে ডিফাইন করবে বা ঘোষণা করবে। যদি তোমাকে স্তম্ভ বলে তাহলে বলবে স্তম্ভের উচ্চতা, যদি তোমাকে মিনার বলে তাহলে বলবে মিনারের উচ্চতা। তোমাকে যা বলা থাকে, গাছ বললে গাছের উচ্চতা, খুঁটি বললে খুঁটির উচ্চতা, তুমি উচ্চতাটাকে আগে উল্লেখ করে দিবে। তো আমরা এখানে উচ্চতা পেলাম কত, এবি কত 26 মিটার। এবার বলেছে এখান থেকে আমরা শুরু করি যে মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানের মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। তো আমরা এই কথাটা লিখলাম, মিনারের পাদদেশ থেকে বিসি সমান এক্স মিটার দূরত্বে। আমরা বিসিটাকে এক্স মিটার ধরে নিলাম, যেহেতু আমরা এই মানটা জানি না তো আমরা এটাকে এক্স ধরে নিলাম। এক্স মিটার দূরত্বে, মানে এই কথাটা আর এই কথাটা অনেকটা সামঞ্জস্যপূর্ণ থাকবে, তোমরা একটু বিবেচনা করে লিখবে। তো দূরত্বে মিনারটির শীর্ষের উন্নতি কোণ, তাহলে শীর্ষের উন্নতি কোণ এই যে এখানে এই অংশটাতে এসে আমরা কোণটাকে লিখলাম, কি কোণ হলো এ সি আর একটা হচ্ছে বি। তাই এসিবি কত 30 ডিগ্রি। তোমরা এখানে কোন চিহ্নটাকে ব্যবহার করো, স্লাইডে কাজ করার সময় আমার একটু খেয়াল ছিল না, হয়তো এখানে তোমরা কোন চিহ্নটাকে ব্যবহার করবে। তো আমাদেরকে বের করতে হবে এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমাদের বের করার জন্য বলা হয়েছে। মিনার থেকে ওই স্থানটির দূরত্ব মানে হচ্ছে মিনারটা এখানে আর যেখানে কোণ সৃষ্টি হয়েছে ওই স্থানটা হচ্ছে সি। তো এই দূরত্বটাকে আমাদের বের করার জন্য বলা হয়েছে। তো তোমরা যদি পরীক্ষার হলে এতটুকু অংশ যদি ধরতে পারো তোমাদের জন্য কিছু নাম্বার বরাদ্দ থাকবে। সম্পূর্ণ অঙ্কটা না হলেও তোমাদের নাম্বার বরাদ্দ থাকবে, কারণ তুমি চিত্রটা অঙ্কন করতে পেরেছো কিংবা প্রশ্নটা কোন ক্যাটাগরির প্রশ্নটাকেও ধরতে পেরেছো। এবার আমরা একটু ক্যালকুলেশনে যাই। দেখো ক্যালকুলেশনে দেখো আমরা টেনের সূত্র ব্যবহার করছি। টেনের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। আমি এই কথাটা তোমাদেরকে বলেছি। এখন টেনের সূত্রটা কি জন্য অ্যাপ্লাই করলাম, তুমি দেখো কোণের মান দেওয়া আছে আর লম্বের মান দেওয়া আছে, বের করার জন্য বলা হয়েছে ভূমি। তো
তো লম্ব আর ভূমির ফাংশন এটা। তো লম্ব এবং ভূমি যে সূত্র আছে আমরা ওই সূত্রটাকে এখানে ব্যবহার করব। দেখো লম্ব আর ভূমি আছেই টেনের সূত্রের মধ্যে। তো হয়তো কটের সূত্র দিয়ে হয়তো কটের সূত্র লম্ব এবং ভূমি আছে, তো টেনের সূত্রটা দিয়ে আমরা কাজটা চালালাম। তো টেন থিটা সমান কোণের মানটা লিখলাম এ বি সি, এটা এ সি বি হবে। তোমরা দেখো এখানে চিত্রটা যখন আমরা করেছি কোণ এ সি বি ছিল, দুঃখিত এটা না, আমরা তো পরের স্লাইডে চলে আসলাম। আগের স্লাইডটা দেখো, কোনটা ছিল কি এ সি বি। তাহলে আমরা কোণের মানটা নিলাম, আর এখানে লম্ব হচ্ছে এ বি। দেখো লম্ব হচ্ছে কি এ বি, লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে বিসি। তো আমরা পজিশনে মানগুলা বসালাম, লম্ব এ বি, ভূমি হচ্ছে বিসি। টেন 30 ডিগ্রি, তো আমরা এ সি বি এর বদলে 30 ডিগ্রি লিখলাম। আর এখানে এ বি যে মানটা ওইটা 26 সেন্টিমিটার দেওয়া ছিল, দেখো এখানের মধ্যে 26 মিটার, সেন্টিমিটার নয় দুঃখিত, 26 মিটার। তো আমরা এখানে 26 লিখলাম। আর বিসির মানটাকে আমরা ধরে নিয়েছিলাম কত, এক্স হিসাবে ধরে নিয়েছিলাম বিসি এর মানটাকে। তো আমরা এটাকে এক্স দিলাম। এখন টেন 30-এর মানটা কিন্তু 1/√3, আমরা কিছুক্ষণ আগে তোমাদেরকে কৌশলগুলো দেখালাম। আর এটা হচ্ছে 26/x লিখলাম। এখন x আর 1 এর গুণ, তাহলে x থাকলো 26 আর √3 এর গুণ 26√3 থাকলো। তাহলে x ইকুয়াল টু 26√3। এই মানটাকে তোমরা ক্যালকুলেট করবে, দেখবে যে এই রেজাল্টটা আসছে যে 45.033 মিটার প্রায়। তোমরা একটু প্রায় লিখে দিবে, কারণ পিছনে অনেকগুলো মান ছিল। আশা করি তোমরা এই নিয়মগুলো বুঝেছো। আমরা পরবর্তী ক্লাসে এর অধ্যায়টার আরও বিস্তারিত জানবো। অবশ্যই তোমাদের এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, কারণ আমি ক্লাসের শুরুতেই তোমাদের বলেছি যে ত্রিকোণমিতি এবং পরিসংখ্যান পাঠ থেকে তোমাদের 3টা প্রশ্ন থাকবে। তার মধ্যে দশম অধ্যায় এবং 9.1, 9.1, 9.2 এই অংশ 3টা মিলে, দশম অধ্যায় 9.1 আর 9.2 এই 3টা অধ্যায় মিলে তোমার 2টা প্রশ্ন হবে, তুমি ধরে রাখতে পারো, বা 100% হিসেবে তোমরা ধরে রাখতে পারো এখান থেকে তোমার 2টা প্রশ্ন আসবে। তো এই অধ্যায়টাকে অবশ্যই ভালো করে আয়ত্ত করতে হবে। তাছাড়া এই অধ্যায় থেকে বেশ কিছু এমসিকিউ তোমাদের পরীক্ষার মধ্যে আসবে। তো আজকের ক্লাস আমরা এতটুকুই রাখলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।